শিক্ষা সহজের আজকের পর্বে আবার নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের উপসর্গ, অনুসর্গ ও প্রত্যয়ের উপর থেকে বেশ কতগুলি প্রশ্নের উত্তরের আলোচনা। চলো দেখি আজকে আমরা কোন কোন প্রশ্নের উত্তর জানব। দেখো, আজকে 1 নম্বর প্রশ্নে রয়েছে, সাধারণত কোন অর্থে নবিস প্রত্যয়টি ব্যবহৃত হয়? নবিস প্রত্যয়টি বৃত্তি বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দেখো, শিক্ষানবিস, নকল নবিস, আমরা এই ধরনের শব্দগুলি পেয়ে থাকি। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। তাহলে উপসর্গের ক্ষেত্রে আমরা কি দেখি, দেখো, উপসর্গে কোনো স্বাধীন বা স্বতন্ত্র প্রয়োগ নেই। উপসর্গ কোথায় বসে না, শব্দ বা ধাতুর আগে বসে, নতুন শব্দ গঠন করে। যেমন দেখো, পরিপূর্ণ, অনুমোদন ইত্যাদি। তাহলে 2-1টি ক্ষেত্রে সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে দেখা যায় যে যারা আলাদাভাবে ব্যবহৃত হতে পারে, যেমন প্রতি রয়েছে, কিন্তু উপসর্গর স্বাধীন অস্তিত্ব নেই বললেই চলে, সেগুলিকে ব্যতিক্রম হিসেবে আমরা ধরতে পারি। তাহলে অন্যদিকে অনুসর্গের ক্ষেত্রে কি দেখা যায় না, স্বতন্ত্র প্রয়োগ দেখতে পাওয়া যায়। যেমন দ্বারা, অভ্যন্তরে, নিমিত্ত, জন্য, এগুলিকে আমরা বাক্যে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হতে দেখি। 3 নম্বর প্রশ্ন দেখো, গাঙ্গেয় শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। গাঙ্গেয় শব্দের প্রকৃতি শেষে যখন শব্দে এও পাবে, এ অন্তস্থ, তখন সেখানে প্রত্যয় হিসেবে আসবে মধ্যনশয় মধ্যনয় একার অন্তস্থ, গঙ্গা যুক্ত স্নেহ। মূল শব্দ হচ্ছে গঙ্গা। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাধিত ধাতু কয় প্রকার ও কী কী? সাধিত ধাতু হচ্ছে 3 প্রকার, যথা প্রযোজক ধাতু, নাম ধাতু আর ধনাত্মক ধাতু। 5 নম্বর প্রশ্ন দেখো, অ, আ, অনা এই বাংলা উপসর্গগুলি কোন অর্থবৈচিত্র্য প্রকাশ করে শব্দ গঠন করার পরে বা শব্দে ব্যবহৃত হওয়ার পরে? এই বাংলা উপসর্গগুলি মূলত নেই বা নয় অর্থবৈচিত্র্যই প্রকাশ করে থাকে। 6 নম্বর প্রশ্ন দেখো, ছোট অর্থে ব্যবহৃত একটি বিদেশি উপসর্গের নাম লেখো। মানে অর্থবৈচিত্র্য হিসেবে ছোট এই অর্থই প্রকাশ করে থাকে, তা দিয়ে শব্দ তৈরি করো। যেমন দেখো, মিনি, এটি একটি বিদেশি উপসর্গ এবং এটি যে শব্দ, নতুন শব্দ তৈরি করে, সেখানে ছোট অর্থই মূলত প্রকাশ পায়। যেমন দেখো, মিনি বাস, মিনি বাজার ইত্যাদি। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কৃত প্রত্যয়জাত শব্দকে কি বলে, এবং 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়জাত শব্দকে কি বলে। কৃত প্রত্যয়জাত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ, আর তদ্ধিত প্রত্যয়জাত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। 9 নম্বর প্রশ্নে বলছে মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে যে সাধিত ধাতু গঠিত হয় তাকে কি ধাতু বলে? তাকে বলা হয় প্রযোজক ধাতু। দেখো, পড় এটি একটি মৌলিক ধাতু, এর সঙ্গে আ প্রত্যয় যোগ করে তৈরি হচ্ছে পড়া। এটি কিন্তু একটি মৌলিক ক্রিয়া। আবার এটিকে আমরা বলবো কি না, সাধিত ধাতু, এবং সাধিত ধাতুর যে প্রথম ভাগ অর্থাৎ প্রযোজক ধাতু। অর্থাৎ এই পড়া, এটিকে ধাতু বলা হচ্ছে, এর সঙ্গে আবার ক্রিয়াবিভক্তি যোগ করে নতুন ক্রিয়াপদ গঠিত হবে। 10 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, বাক্যে অনুসর্গ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের পরে পৃথকভাবে বসে ড্যাশের কাজ করে। কি হিসেবে কাজ করে না, শব্দ বিভক্তি হিসেবে কাজ করে থাকে। তাহলে এই গেল আজকে 10টি প্রশ্ন উপসর্গ, অনুসর্গ ও প্রত্যয়ের ওপর থেকে। তোমরা এই ধরনের আরও অনেক প্রশ্ন পাবে, এর পরের পর্বে হয়তো আলোচনা করব। তা এগুলি যদি তোমরা অনুশীলন করো, তাহলে এখান থেকেই কিন্তু তোমরা 3rd সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন কমন পাবে।